সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। সার্ক মিডিয়া ক্লাব কর্তৃক সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার শান্তি পদক 2025 এ ভূষিত হলেন মোহাম্মদ ইব্রাহিম খলিল। আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি সংবাদ। 10 জুলাই 2025 বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ, তোপখানা রোড, ঢাকায় অনুষ্ঠিত হল সার্ক মিডিয়া ক্লাব আয়োজিত আলোচনা সভা। আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং মানবাধিকার রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক ও সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল, যিনি নিউজ2 নারায়ণগঞ্জ.com লিমিটেড এবং দৈনিক সচেতন বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক। সাংবাদিকতায় তার নিরলস প্রচেষ্টা, পেশাগত নিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি স্বরূপ সার্ক মিডিয়া ক্লাব কর্তৃক তাকে মানবাধিকার শান্তি পদক 2025 প্রদান করা হয়। তাকে আনুষ্ঠানিকভাবে মানবাধিকার শান্তি পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট বোরহান উদ্দিন, উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন, উদ্বোধক মাহমুদুল হাসান, চেয়ারম্যান আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তাকারী সংস্থা, সম্মানিত অতিথি আলতাব উদ্দিন মোল্লা, সাবেক সহ-সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপি ও সভাপতি সাব্বির আহমেদ রনি। আলোচনা সভায় অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিক্ষাবিদ ও বিশিষ্ট নাগরিকবৃন্দ। আলোচকরা আগামী জাতীয় নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার পাশাপাশি মানবাধিকারের প্রশ্নে সাংবাদিক সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করে। এই সম্মাননা প্রাপ্তিতে মোহাম্মদ ইব্রাহিম খলিল বলেন, এই পদক শুধু আমার একার নয়, এটি দেশের সকল সচেতন সাংবাদিকদের সম্মান। আমি বিশ্বাস করি, একটি মানবিক সমাজ গঠনে সাংবাদিকদের দায়িত্ব অপরিসীম। এসপিএন বাংলা টিভি দেখুন, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। সাংবাদিক আজিজুল হক মিন্টুর প্রতিবেদন দেখুন। যে দলের হোক, যে দেশের যে জেলার হোক, সে তো নারায়ণগঞ্জের নাগরিক আর আমাদের মুরব্বী। তো এই বিষয়গুলো নিয়ে আমি তখন শাহী ওসমানের সভা টিটুকে ফোন করলাম যে, টিটু ভাই, এগুলো কি হচ্ছে, এগুলো কেন করছেন? তুমি বেশি বাড়াবাড়ি করছো কেন? এটা আমরা দেখছি। আমার দুলাভাই হলো গিয়ে এমপি, আর কি আপনার দুলাভাইয়ের সাথে সর্বক্ষণ পার্লামেন্টে থাকি। আমি ঠিক আছে শাহী ওসমান জিজ্ঞেস করবো। তখন আমি আল্লাহর কি রহমত, আমি 4টা বাজে আমাদের একটা গাড়ি ছাড়ে প্রেস ক্লাব থেকে আমাদের সংসদে যাওয়ার, তখন এই গাড়ি দিয়ে গিয়ে নামছে আদি শাহী ওসমান যেতেছে পিছনে হাত দিয়ে সাধারণ। তখন আমি পিছন থেকে বললাম যে, ভাই খলিল কিছু বলবা? আমি বলি, হ্যাঁ আমি কিছু বলতে চাচ্ছিলাম। আপনার নাম বিক্রি করে আপনার শালা টিটু, যারা 50 বছর ধরে এখানে বাড়ি ঘর করছে, এরকম মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, তার বাড়িতে কেন এই খুঁটা বসাই দিল, তার দেয়াল ভাঙতে বলতেছে টিটু। কি বলছো তুমি? আমি এখন ফোন দিচ্ছি টিটুকে, আমার সামনে মোবাইল নিয়ে বলতেছে, টিটু ইব্রাহিমকে বলতেছে, খলিল তোমাদের এই ঘটনা সত্য কি? আর কথা বলে না, একদম এগুলো যেন না হয়। তো পিছন দিয়ে আরো কয়েকজন এমপি আসতেছিল, আবার ফারুনা রুমিনা ভবনে ঢুকছে, পিছন দিয়ে আমরা তো সামনে আসতেছি। ওনারা বলতেছে যে, কি হয়েছে ইব্রাহিম ভাই, এই শাহিন ভাই সবাই সব দীর্ঘদিন ধরে যেহেতু এক জায়গায় থাকি, সবাইকে পরিচিত চিনি। তো এই যে জিনিসগুলো এখনো কি আমাদের মধ্যে থেকে যাবে? এই দল দখল, চাঁদাবাজ এখনো কি চলছে না থেকে গেছে, নাকি বেড়ে গেছে? আমি কিন্তু এখন এইটুকুই আপনাদের কাছে, আপনারা আছেন, আমার প্রশ্ন থাকবে এটা, আমরা সবাই মিলে আজকের এই আলোচনা থেকে আমরা আমাদের মাঝখান থেকে, আমাদের নিজেদের থেকে আমরা উদ্যোগ নিই। আমরা যেন কোনো দল, আমরা যেন তাদের সাপোর্ট করি, ভালো লোককে, আমরা যেন খারাপ লোকের পক্ষে না যাই। টাকা পয়সা অবৈধভাবে অনেক কামিয়েছিল এই বিগত 15 বছর আমার অনেক এমপি মন্ত্রীরা। কি অবস্থা, দাড়ি কামাই করেছে, মাথা চুল ফেলে দিয়েছে, চোরের মতো নদীর মধ্যে গিয়ে ধরা পড়ে। এই জীবন হলো না। জীবন হবে তাকে বলে, সত্যিকার আদর্শবান রাজনীতিবিদ তাকে বলে, যে জীবন দিয়ে হলো রাজনীতি করে যাবে এবং বাঘের মতো তিনি সব সময় এই তার যে নির্বাচনী আসন তিনি ঘুরে বেড়াবে। পালিয়ে যাওয়ার নাম তো কোনো রাজনীতি না, পালিয়ে যাওয়ার নাম তো কখনো কোনো রাজনীতির আদর্শ হতে পারে না। আজকে শুধু একটা কথাই আমি ছোট মানুষের বলবো, আসলে আমরা এই দিক থেকে বেরিয়ে আসতে হবে। আর নির্বাচনের প্রতি প্রত্যেকটা ভোটার, প্রত্যেকটা নাগরিক এই মুখিয়ে আছে যে কখন নির্বাচন হবে। আর সেই নির্বাচনটা যেন হয়, প্রতিটা মানুষ ঘুম থেকে উঠে সকালে নাস্তা খেয়ে সে যেন তার নিজের ভোটে নিজে ভোট করতে পারে। এই জিনিসটা আমাদের, এই বিষয়গুলো আমাদেরকে পুরোপুরি নিশ্চিত করতে হবে। আমরা যদি এখান থেকে এখন না বেরিয়ে আসতে পারি, আমরা যদি এখনো সেই এই হত্যা, খুন, রাহাজানির মধ্যে আমরা ঢুকে থাকি, তাহলে হবে না। আমরা এমন রাজনীতি করতে চাই আমরা যেন পরবর্তীতে যে সরকার আসবে আমাদের দল যেন না পালিয়ে যায়। এই
মাঝে সবসময় একটা অনুধাবন করতে হবে। আর সাংবাদিক তো আমরা পদে পদে জায়গায় জায়গায় আমরা মানে কি বলবো, মানে সবার চোখের কাটা হয়ে যাবে। কারণ সত্যি কথা তো বলতে গেলে, তুমি তো বন্ধু ভালো না, তুমি আর এখানে এসো না, তুমি আর ঢুকতে পারো না। একই দিন কাদের বাহাদুরের কারণে তো ডিজিএফ, এনএসআই, এসএসএফ আমাদের পাশটা দিবে না। তো এই যে বিষয়গুলো আসলে আমি যতটুকু দেখেছি, এই লাস্টে দিয়ে নির্বাচনের 13তম যে নির্বাচন আগে, আর এই সেনাবাহিনী সেনা প্রধান গুলো মেজর জেনারেল কিভাবে যে ঢুকছে সন্ধ্যাবেলা এই সংসদের ভিতরে, সেটা আমি চোখে দেখে হতভম্ব। কি এটাই কি ক্যান্টনমেন্ট হয়ে গেল? প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ। এখন আমরা যারা নামাজ পড়তে যাবো সংসদের ভিতরে, আমাদের আর কি দেওয়া হয়? কি আশ্চর্য অবস্থা! আমি একজন এসএসএফ কে তো কেউ কথা বলতে পারতো না। আমি একজন এসএসএফ কে বললাম যে আপনাদের যে এসএসএফ ডিজি কি আপনাদের মুজিবুর রহমান না, ওনাকে আপনারা আমার কথা বলেন, ওনাকে আমার কথা বলেন। নারায়ণগঞ্জের ছেলে 12 নম্বর নারায়ণ সিটি কর্পোরেশন ইব্রাহিম খলিল সাংবাদিক এই কথা বলছেন। এই আপনি কি বলছেন? সে কানের মধ্যে মুখে দিয়ে কি জানি বললো, সে তখন আমার দিকে তাকায়, তখন পথ ছাড়ে না। পার্লামেন্ট যদি এত সুন্দর একটি জায়গা, পার্লামেন্ট এত একটি নিরাপত্তার জায়গা, আমাদের যখন মেটাল গেট পর্যন্ত পৌঁছাতে হয়, তারপরে আমাদের 3টা চেক ঠিক মতো আমাদেরকে মেটাল ডিটেক্টর দিয়ে তারপরে আমাদের স্ক্যানার করে এক একটা লোক ঢুকতে হয়। আর বিএপিআই কেউ ঢুকছে সেটা আমার জানা বিষয় না। মন্ত্রীর কাছে কিছু আছে হুইপ, যারা চিফ হুইপ তারা আবার স্পেশাল গেট দিয়ে যেত। তো এই বিষয়গুলো দেখতে দেখতে এই পর্যন্ত আমি আমার মনের ভিতরে একটা দাগ কেটেছে। তো শুধু এই দৃশ্যগুলো যেন আর নতুন করে পুনরাবৃত্তি না হয়, এইটুকু আমি সবার প্রতি আমার অনুরোধ থাকবে। আপনারা যার যার জায়গা থেকে আমাদের দেশটা যেন ভালো চলে, মানুষগুলো যেন ভালোভাবে থাকতে পারে, আমরা সবাই যেন এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করি। এই প্রত্যাশা দেখে আমি আমার বক্তব্যগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।